ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো তোমাদের দুটি পেপার পড়তে হবে। এখানে DS-16 এবং DS-17। DS-16 এ রয়েছে জাপানের ইতিহাস এবং DS-17 এ রয়েছে হিস্টোগ্রাফি অর্থাৎ ইতিহাস চর্চা। তো আজকের ক্লাসে আলোচনা করব DS-16 পেপারটির সিলেবাস, সাজেশন এবং তার উত্তর নিয়ে। তো দেখো, DS-16 পেপারটিতে রয়েছে আধুনিক দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, অর্থাৎ এখানে জাপানের ইতিহাস আমাদেরকে পড়তে হবে। এর আগের সেমিস্টারে তোমার 6 সেমিস্টারে তোমরা চীনের ইতিহাস পড়েছো। এবার 7 সেমিস্টারে মাত্র দুটি DS পেপার পড়তে হবে, একটি 16 আর একটি 17। তা 16তে রয়েছে জাপানের ইতিহাস। তা জাপানের ইতিহাস আমাদেরকে পড়তে হয় জাপানের শগুন তন্ত্রের যুগ থেকে। তা শগুন অর্থাৎ জাপানের যে প্রধানমন্ত্রী তাকে বলা হয় শগুন। জাপানের সম্রাটের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করে নেন। জাপানের সম্রাটকে সিংহাসনে কাঠের পুতুলের মতো বসিয়ে রেখে তার সমস্ত ক্ষমতা করায়ত্ত করেন এই শগুন। শগুনের ছেলে শগুন, তার ছেলে শগুন, এইভাবে শগুনতন্ত্র চলতে থাকে এবং শগুনরা টোকিওতে একটি আলাদা রাজধানী স্থাপন করে আলাদাভাবে তারা দেশ শাসন করতে থাকে, যাকে বলা হয় টোকুগাওয়া শগুনতন্ত্র। এই টোকুগাওয়া শগুনতন্ত্রের যুগে রাজনৈতিক কাঠামো, প্রশাসনিক কাঠামো কেমন ছিল এগুলো আমাদেরকে জানতে হয়। 1854 সালে প্রায় 1000 বছর পরে গিয়ে এই শগুনতন্ত্রের পতন ঘটে। সেই পতনের একাধিক কারণ রয়েছে। তার প্রধান কারণ দেশে যে গোষ্ঠীগুলো ছিল, বিভিন্ন জনজাতি গোষ্ঠী যেমন সাতসুমা, টোসু, হেজো, এই সমস্ত গোষ্ঠীগুলো একজোট হয়ে তারা এই শগুনের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং শগুনতন্ত্রের পতন ঘটায়। এই শগুনতন্ত্রের পতনের একটি তাৎক্ষণিক কারণ রয়েছে, সেটি হচ্ছে কমোডোর পেরির অভিযান। 1854 সালে আমেরিকার একজন নৌ সেনাপতি তিনি জাপানে আসেন এবং জাপানে বাণিজ্য করার জন্য তিনি একটা দাবি করেন এবং বলেন তার এই দাবি যদি পূরণ না হয় 1 বছর পরে তিনি আসবেন এবং যুদ্ধ করবেন জাপানের সাথে। তা শেষ পর্যন্ত এই কমোডোর পেরির দাবি জাপানের এই শগুন যে শাসক তারা মেনে নেয়। এর ফলে জাপানের সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় যে শগুনতন্ত্র দুর্বল হয়ে পড়েছে, অন্তঃসার শূন্য হয়ে পড়েছে। তখনই তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক গোষ্ঠীগুলো বিদ্রোহ করে এবং এই শগুনতন্ত্রের পতন ঘটে। তা শগুনতন্ত্রের একটা বড় অধ্যায় আমাদেরকে এখানে পড়তে হচ্ছে, বিশেষ করে শগুনতন্ত্রের পতনের কারণ, কমোডোর পেরির অভিযান, শগুন যুগের রাজনৈতিক কাঠামো, এগুলো আমাদেরকে পড়তে হয়। সিলেবাসের একেবারে প্রথমেই রয়েছে। এরপরে যেটা রয়েছে দেখো, শগুনতন্ত্রের পতনের পর জাপানের যিনি সম্রাট তার ক্ষমতা তিনি ফিরে পাচ্ছেন, অর্থাৎ সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধার হচ্ছে। এই বিষয়টাকে বলা হয় মেইজি পুনরুদ্ধার। অর্থাৎ মেইজি অর্থাৎ এখানে সম্রাটের ক্ষমতা তিনি আবার ফিরে পাচ্ছেন। সম্রাট পুনরায় তার হারানো গৌরব, হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন। এই জন্য একে বলা হয় মেইজি পুনঃস্থাপন। এখন সত্যিই কি সম্রাট ক্ষমতা ফিরে পেয়েছিলেন? তার জন্য প্রশ্ন হয় যে মেইজি পুনঃস্থাপনের চরিত্র বা প্রকৃতিকে। তাই এই মেইজি যুগ শুরু হচ্ছে 1854 সালের পর মেইজি যুগ শুরু হয়। মেইজি যুগে যেটা হয় সেটা হচ্ছে পাশ্চাত্যের অনুকরণ শুরু হয়। যে পাশ্চাত্য শক্তির কাছে জাপান পদানত ছিল এবং পাশ্চাত্য শক্তির কাছে জাপান তার দরজা খুলে দিতে বাধ্য হয়েছিল, সেই পাশ্চাত্য শক্তিকে জাপান থেকে হটাতে গেলে তাদের সমকক্ষতা অর্জন করতে হবে। এই উপলব্ধি থেকে এই মেইজি যুগে পাশ্চাত্যের সবকিছু অন্ধ অনুকরণ শুরু হয়। পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের অন্ধ অনুকরণ, শিক্ষার ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, সবকিছুই পাশ্চাত্যর ধাঁচে জাপানে কিন্তু গৃহীত হয়। জাপানে এই সময় আধুনিকীকরণ ঘটে, বিশেষ করে শিল্পায়ন ঘটে। সেই শিল্পায়নে রাষ্ট্র যেমন একদিকে বিরাট ভূমিকা নিয়েছিল, অন্যদিকে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হয়। তাহলে জাপানের এই শিল্পায়নে রাষ্ট্রীয় উদ্যোগ, বেসরকারি উদ্যোগ কি, এগুলো আমাদেরকে পড়তে হবে বড় প্রশ্ন হিসেবে। আবার জাপানের সামরিক সংস্কার করা হয়, শিক্ষা সংস্কার করা হয়, জাপানে কৃষি সংস্কার করা হয়, সব মেইজি যুগে হয়। তাই মেইজি যুগের এত কিছু আমাদেরকে কিন্তু পড়তে হচ্ছে। শগুনতন্ত্রের পরেই কিন্তু এই মেইজি যুগ শুরু হচ্ছে এবং মেইজি যুগের পরে আমরা দেখব 1930 নাগাদ জাপানে সমরবাদের উত্থান হয়। অর্থাৎ জাপানের যারা সামরিক নেতা বা সেনাপতি তারা দেশের রাজনৈতিক ক্ষমতা হস্তগত করে এবং তারা বিভিন্ন সামরিক কার্যকলাপ শুরু করে। জাপানের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে তারা সাম্রাজ্যবাদী যে কার্যকলাপ
সেগুলো তারা কিন্তু শুরু করে। জাপান চীনের মাঞ্চুরিয়া আক্রমণ করে, কোরিয়া আক্রমণ করে এবং প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু এই সাম্রাজ্যবাদী তৎপরতা বাড়িয়ে চলে। যেমন জাপান পার্ল হারবার বন্দর আক্রমণ করে। তো এই সব কিছু আমাদেরকে এই অংশে পড়তে হবে। এই পার্ল হারবার বন্দর আক্রমণ, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ, জাপানের সমরবাদের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের যোগদান, ইতালি জার্মানির সাথে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কিভাবে করছে, এই সব কিছু আমাদের এই জাপানের এই মেইজি যুগের মধ্যে আমাদেরকে পড়তে হবে। তা এই হলো জাপানের সংক্ষিপ্ত ইতিহাস। জাপানের উপর বিরাট কিছু নেই। যেমন চীনের ইতিহাস অনেক বড় সিলেবাস, জাপানের ইতিহাসে কিন্তু বিরাট কোনো বড় সিলেবাস নয়। মাত্র কয়েকটি জায়গা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। মেইজি যুগটা খুব ভালো করে পড়তে হবে, তার আগে শগুনতন্ত্রের যুগটা পড়তে হবে। এছাড়া জাপানের যারা জমিদার ছিলেন, যাদেরকে আমরা বলি ডাইমিও, সে ডাইমিওদের পড়তে হবে। তারা যে সামরিক বাহিনী তৈরি করেছিলেন সামুরাই শ্রেণী, তাদেরকে পড়তে হবে। আবার এখানে যে বিভিন্ন বণিক শিল্পপতি গোষ্ঠী জাপানে মাথা ছাড়া দিয়ে উঠেছিল, যাদেরকে আমরা বলি জাইবাৎসু, এই জাইবাৎসু পড়তে হবে। সাতসুমারা একটা সময় বিদ্রোহ করেছিল, সেটা পড়তে হবে। হ্যারিস চুক্তি হয়েছিল আমেরিকার সাথে, হ্যারিস চুক্তি পড়তে হবে। চার্টার ওথ পড়তে হবে। এই সব কিছু আছে আমাদের সিলেবাসে। এবার আসছি আমরা সাজেশন নিয়ে। দেখো এই যে সিলেবাসটা বললাম, এনইপি নিউ ইকোনমিক নিউ এডুকেশন পলিসি, এনইপি 2020, এই সিলেবাসেই তোমাদেরকে পড়াশোনা করতে হবে। সেই সিলেবাসটা আমি বললাম যে DS16 পেপারে জাপানের ইতিহাস আছে, জাপানের এই অংশগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। এবার আসছি সাজেশন 2026-এর যে সাজেশন, সেই সাজেশনটা আমি অন স্ক্রিনে তুলে ধরছি। দেখো তোমাদের আগে কিন্তু কোনো 7 সেমিস্টারের পরীক্ষা কারোর হয়নি, বা কোনো প্রশ্ন কিন্তু আগে পরীক্ষা এসে যায়নি যেগুলো বাদ দিয়ে তোমরা পড়বে। তাই এই সিলেবাসের মেন যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পড়তেই হবে। বড় প্রশ্ন কি কি হয় একবার একটু বলে রাখি। যেমন এখানে শগুনতন্ত্রের পতনের কারণ, কমোডোর পেরির অভিযান, মেইজি যুগ আসছে, মেইজি যুগের অর্থনীতিতে রাষ্ট্রীয় উদ্যোগ, বেসরকারি উদ্যোগ, সামরিক সংস্কার, শিক্ষা সংস্কার, এগুলো সব বড় বড় প্রশ্ন। মেইজি যুগের পরে যে জাপানের যে সামরিক একনায়কতন্ত্র বা সমরবাদের উত্থান হচ্ছে, সেটা পড়তে হয়। জাপানের সাথে রাশিয়ার যুদ্ধ হয়, রুশ জাপান যুদ্ধ, তার কারণ ফলাফল। চীনের সাথে যুদ্ধ হয়, চীন জাপান যুদ্ধের কারণ ফলাফল। মাঞ্চুরিয়া আক্রমণ করে জাপান, তার কারণ ফলাফল। পার্ল হারবার বন্দর আক্রমণ করে, তারও কিন্তু কারণ ফলাফল। আবার রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি গঠন করে, সেই চুক্তি সম্পর্কেও আমাদের পড়তে হবে। এইগুলো হচ্ছে বড় প্রশ্ন, বেশি নয়, 8 থেকে 10টি প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। তাই এই সাজেশনের উপরে যে প্রশ্নগুলো আমি রেখেছি, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনো প্রশ্ন বাদ দেবে না। এবং এখানে সব প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে এই DS16 পেপারের সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা ক্লিক করলেই দেখবে সব অ্যান্সার একের পর এক ভিডিওর ভিতর দিয়ে দেওয়া আছে। তাই আমি অন স্ক্রিনে তুলে ধরছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মেজর DS16 পেপারটির সাজেশন, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 7 সেমিস্টার হিস্ট্রি মেজর DS16 সাজেশন 2026 গ্রুপে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে: মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করুন। 2, মেইজি সংবিধানের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করো। শগুনতন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। মেইজি জাপানের শিল্পায়নে রাষ্ট্রের অথবা আসতে পারে বেসরকারি উদ্যোগ। পরেরটি: প্রথম চীন জাপান যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। রুশ জাপান যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। জাপানের সমরবাদের উত্থানের কারণ আলোচনা করো। টোকুগাওয়া শগুন যুগের রাজনৈতিক বিন্যাস লেখো। জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেছিল। জাপানে মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ফলাফল এবং মেইজি জাপানের শিক্ষা সংস্কার আলোচনা করো। তো এখানে দেখো মাত্র 11টি প্রশ্ন রয়েছে। তোমরা এই 11টা প্রশ্ন অবশ্যই ভালো করে দেখবে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর লিখতে হবে, তার জন্য তোমরা 11টা টিকা এখানে ভালো করে দেখবে। জাপানের জাইবাৎসুদের উত্থান, পোর্টসমাউথের চুক্তি শর্ত, জাপানের সামুরাই শ্রেণী, সাতসুমা বিদ্রোহ, হ্যারিস চুক্তি, জাপানকে কেন অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বলা হয়, মেইজি জাপানের সামরিক সংস্কার, চার্টার ওথ সম্পর্কে টিকা লিখুন, জাপানে কমোডোর পেরির অভিযানের তাৎপর্য, শিমনোসেকির সন্ধি এবং ডাইমিও শ্রেণী। তো এই 11টা টিকার মধ্যেই তোমরা কমন পাবে আশা করি, এবং এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমাদের যে আরেকটি পেপার রয়েছে DS17, তার সিলেবাস সাজেশন নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।